দেখো এখানে কি বলছে, জ্বরটা অনেকেই বিক্রিয়া লিখছো অলরেডি, যে অ্যালকাইল হ্যালাইড যেমন ইথাইল হ্যালাইড এর সাথে কস্টিক সোডা বা কস্টিক পটাশের জলীয় দ্রবণ যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? তানিশা বলো। মনে করো ইথাইল এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া কি উৎপন্ন হবে? ইথানল। ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়াম। হ্যাঁ, তাহলে ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে এরকম এখানে যদি কি থাকে, অ্যালকাইল হ্যালাইড, এখানে কস্টিক সোডা বা কস্টিক পটাশের অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে ইথাইল মনে করো ব্রোমাইড আছে, তাহলে ইথাইল ব্রোমাইডের সাথে কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ বিক্রিয়া কি উৎপন্ন হবে? রাফিয়া বলো। স্যার ইথিন। ইথিন প্লাস কি? পটাশিয়াম ব্রোমাইড। পটাশিয়াম ব্রোমাইড, রাইট, প্লাস পানি। আর এখানে হচ্ছে ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। ইথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, উপরের বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটা কি ধরনের? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আর নিচেরটা কি ধরনের? নিউক্লিওফিলিক অপসারণ। এটা নিউক্লিওফিলিক অপসারণ হয় না। অপসারণের ওই রকম নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক হয় কি? ও হ্যাঁ, না স্যার। আচ্ছা, তো যাই হোক, এখানে অপসারণ বিক্রিয়াটার নাম কি? কি অপসারিত হচ্ছে? রমি বলো। স্যার হ্যালোজেন। শুধু হ্যালোজেন? আলফা কার্বন থেকে হ্যালোজেন, হ্যাঁ। আর বিটা কার্বন থেকে কে যাচ্ছে? হাইড্রোজেন। হাইড্রোজেন। তাহলে কি অপসারিত হচ্ছে? হাইড্রোজেন ব্রোমাইড। বিক্রিয়ার নাম কি হবে? হাইড্রোহ্যালোজিনেশন। হয় নাই, নামটা ঠিকভাবে বলো। অপসারণ হচ্ছে। কি নাম হবে? ডিহাইড্রোহ্যালোজিনেশন। হ্যাঁ, ডিহাইড্রোহ্যালোজিনেশন। অপসারণ নামটার সাথে কি প্রথমে ডি কথাটা থাকবে, তাহলে ডি হাইড্রো হ্যালোজেনের জায়গায় এখানে ব্রোমিন অপসারিত হচ্ছে, তাহলে ব্রোমিনেশন। ওকে, ব্রোমিন অপসারিত হলে ডিহাইড্রো ব্রোমিনেশন। ওকে, আচ্ছা, এখন একটা বিষয়, তোমাদের মনে করো বলা হলো এখানে যে অপসারণ বিক্রিয়াটা হবে, তাহলে অপসারণ বিক্রিয়াটা কোন কৌশলে ঘটবে? E1 না E2? আর এখানে যে অপসারণটা হবে সে প্রতিস্থাপনটা হবে সেটা SN1 না SN2? কোন কৌশলে প্রতিস্থাপন বেশি হবে আর কোন কৌশলে অপসারণ বেশি হবে? কে বলতে পারবে? এখানে উদাহরণ হিসেবে ইথাইল হ্যালাইড যদি প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, এটা তার প্রতিস্থাপনটা SN2 হবে। প্রতিস্থাপনটা হবে SN2, অধিকাংশটাই হবে SN2। কারণ ইথাইল হ্যালাইড যদি হয় এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়? সাধারণত SN2। আর 3 ডিগ্রির ক্ষেত্রে সাধারণত হয় SN1। তাহলে অনুরূপভাবে ইথাইল হ্যালাইড যদি হয়, ক্রমটা কেমন? অপসারণের একই রকম। এটা 1 ডিগ্রির ক্ষেত্রে হবে E2,
আর যদি 3 ডিগ্রি হইতো তাহলে এই E1। ওকে, আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার নাম কি বলো? আচ্ছা সানিয়া বলো বিক্রিয়ার নাম কি হবে? আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু। স্যার মনে নাই। কার মনে আছে? অ্যালডেন ঘনীভবন। রাইট, এটা সবসময় মাথায় রাখবা, গতদিনও পড়াইছি। আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ মনে করে ইথানল, প্রোপানল, বিউটেনল যেটাই হোক না কেন, ধরো প্রোপানল, এটা লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে, দুই অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে? লঘু ক্ষার হলে কি হবে? দুই অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যালডল তৈরি করে না? জি স্যার। এখানে OH তৈরি হবে, এখানে H, আর আরেক অণুর কি এই অংশটা যুক্ত হবে, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আর এখানকার আলফা হাইড্রোজেন আর আলফা কার্বনের মধ্যে সংযোজন হয় না, এই আলফা হাইড্রোজেন গিয়ে যুক্ত হয়েছে ও এর সাথে, আর আলফা কার্বনটা গিয়ে যুক্ত হবে কার সাথে? এটা কি বুঝছো সংযোজনটা? জি স্যার। এই আলফা হাইড্রোজেন একটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের ও এর সাথে যুক্ত হবে, আর আলফা কার্বনটা কি কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে, এভাবে অ্যালডল তৈরি হবে। যাই হোক, পরবর্তীতে এখান থেকে ওএইচ থেকে হাইড্রোজেন, ওএইচ আর এখানকার হাইড্রোজেন পানি হিসেবে বের হয়ে যাবে। এটা পারবা মনে হয় অপসারণ বিক্রিয়াটা, তাহলে ঘনীভবন হবে, মাথায় থাকবে। তাহলে একটু মাথায় রাখলেই মনে রাখবা যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। গতদিন এটা নিয়ে আলোচনা করছি, এই জন্য আজকে আলোচনা করলাম না অ্যালডল ঘনীভবন। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন কার্বনিল যৌগ কি বিক্রিয়া বলো? গাঢ় ক্ষার বিক্রিয়া। তাহলে এই যে ফরম্যাটটা, এটা দেখেই বিক্রিয়া ধরতে পারলেই হবে। আমি জাস্ট তোমাদেরকে আজকে নতুন একটা যৌগ দিয়ে কেনিজারও বিক্রিয়া করাবো। এটার নাম কি? টু ডাইক্লোরোপ্রোপানল। 2,2-ডাইক্লোরোপ্রোপানল, দুই অণু গাঢ় ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি কনসেন্ট্রেটেড? তাহলে কি উৎপন্ন হবে বলো তো, উৎপাদন নাম বলো। কেনিজারও বিক্রিয়া কি ঘটে কে বলতে পারবা? অ্যালকোহল আর অ্যালকানোয়িক অ্যাসিড উৎপন্ন। অ্যালকোহল আর অ্যালকানোয়িক অ্যাসিড, এক অণু জারিত হয়, এক অণু জারিত হয়ে মনে করো জৈব অ্যাসিড হবে, তাহলে CH3 C, এগুলার কোনো পরিবর্তন নাই, সরি তাহলে এটা অ্যাসিড হবে। অ্যাসিডটা আবার এখানে ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি সোডিয়াম লবণ আর পানি হবে, আর এটা বিজারিত হলে কি উৎপন্ন হবে বলো তো? এই অংশগুলোর কোনো পরিবর্তন, সি এর সাথে এখানে কি ও আছে, ও এর সাথে একটা অক্সিজেন যুক্ত হলে OH হবে, সরি হাইড্রোজেন যুক্ত হলে OH, আর এখানে আরো একটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে এটা CH2 হবে। তাহলে এটার নাম কি হলো? 2,2-ডাইক্লোরোপ্রোপানল বা প্রোপানল 1। আর এটা কি 2,2-ডাইক্লোরো সোডিয়াম প্রোপানোয়েট, তাহলে সোডিয়াম 2,2-ডাইক্লোরোপ্রোপানেট এটাও বলা যাবে। আচ্ছা, তাহলে এই এক অণু জারিত হবে, হয়ে অ্যাসিডে পরিণত হবে, ওই অ্যাসিড আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ, আর এক অণু বিজারিত হয়ে কি অ্যালকোহলে পরিণত হবে। এটা কেনিজারও বিক্রিয়া, মনে পড়ছে সবার?
ওকে, দ্বিতীয় বিক্রিয়াটা এই যে সাইমা জয়েন করছো? তোমাদের মণিমা নাই কেন? মণিমা ওকে, একটু জয়েন করতে বলবো। এগুলা ক্লাসে সরাসরি থাকতে হবে, একটু মস্তিষ্কে অনুরোধন থাকতে হবে, না হলে হবে না। এমনি বিক্রিয়া দেখে হঠাৎ করে পারবা না। বিউটিন 1 এর ওজনীকরণ কি উৎপন্ন হবে এমনিতে কে বলতে পারবা সরাসরি? স্যার প্রোপানেল আর মিথানল। প্রোপানেল আর মিথানল। মিথানল, রাইট। তাহলে বিউটিন 1 দ্বিবন্ধন CH2, এটার প্রথমে যদি আমরা ওজনীকরণ করি কি উৎপন্ন হবে? কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে বিক্রিয়া হবে, ওজনযুক্ত হয়ে ওজোনাইড গঠিত হবে, CH2CH আর CH2, এখানে একটা অক্সিজেন আর নিচে দুইটা অক্সিজেন। পরে পানি আর জিঙ্ক সহ যদি এটাকে হাইড্রোলাইসিস করো, এভাবে বন্ধন ভাঙবে। তাহলে এটা হবে প্রোপানেল প্লাস কি এই অংশটা হবে মিথানেল বা CH2O। এটা কি বুঝছো সবাই? তার মানে কি দ্বিবন্ধনটা বাদ দিয়ে এই ইরা খেয়াল করো, এই কৌশলটা এরকম, দ্বিবন্ধনটা বাদ দিয়ে ওজোনালাইসিস করলে ফাইনাল প্রোডাক্টে কি হবে? এই কার্বনে দ্বিবন্ধন যুক্ত আলফা কার্বনে একটা অক্সিজেন আর বিটা কার্বনে একটা অক্সিজেন। তাহলে এটা কি হবে? প্রোপানেল আর এটা হবে মিথানেল। ওকে, এটা বুঝছো? বিউটিন 2, তার মানে কার্বন 4টা, 2 নং কার্বনে কি কার্যকরী মূলক। তাহলে CH3, এটাও CH3, এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন। আচ্ছা, ইরা একটু বলো তো দেখি, এটার ওজোনালাইসিস করলে কি উৎপন্ন হতে পারে? বলার চেষ্টা করো। বিউটিনের সাথে ওজোন যুক্ত হলে বিউটিন ওজোনাইড তৈরি হবে প্রথমে, হ্যাঁ ফাইনালি ইথানল হবে। তাহলে ওইটাকে আবার আদ্র বিশ্লেষণ করলে এই দ্বিবন্ধন ভেঙে এই কার্বনে একটা অক্সিজেন, এই কার্বনে একটা অক্সিজেন। সাইমা কি বোঝা গেছে তোমার? আচ্ছা, তাহলে আমরা আরেকবার ওজোনাইড গঠনটা দেখাই। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এটাকে বলবো আমরা কি? বিউটিন 2 ওজোনাইড। বিউটিন 2 এর ওজোনাইড, যে যৌগের সাথে ওজন যুক্ত হবে তার নাম, তারপর ওজোনাইড। আর আদ্র বিশ্লেষণ যদি করি পানি দ্বারা জিঙ্ক সহ, তাহলে এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, অক্সিজেন বন্ধন, কার্বন অক্সিজেন বন্ধন আর এই কার্বন অক্সিজেন বন্ধন, এগুলো ভেঙে যাবে। তাহলে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হবে, এই বন্ধনগুলো যুক্ত হয়ে দ্বিবন্ধন গঠিত হবে, ইথানল তৈরি হবে। কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন, তাহলে এটাও ইথানল। বোঝা গেছে তোমাদের সবার? জি স্যার। আচ্ছা, 2 মিথাইল প্রোপিন থেকে কি উৎপন্ন হবে? প্রোপানন আর মিথানল। 2 মিথাইল প্রোপিন, প্রোপিনে এখানে আরেকটা CH3। তাহলে বোঝার চেষ্টা করো, একবারে যদি ফাইনালি আমরা ওজোনালাইসিস করি সবসময় দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধন ভেঙে গেলে মনে করো এটা উঠে গেল, তাহলে কি হবে? দ্বিবন্ধন যুক্ত 2 কার্বনে 2টা কি অক্সিজেন প্রবেশ করে, এই কার্বনে একটা অক্সিজেন, এই কার্বনে একটা অক্সিজেন। তাহলে কি পাওয়া যাবে? প্রোপানন আর মিথানেল পাওয়া যাবে। এই ইরা, এটা কি বুঝছো তুমি? জি স্যার। আচ্ছা, তাহলে এভাবে আমরা যৌগের ওজোনালাইসিস করে
তাহলে ফাইনালি কি পাবো, এটার ওজোনালাইসিস করলে ফাইনালি পাবো প্রোপানন বা এসিটোন প্লাস কি এই CH2 বা মিথানল। এখন দেখো এগুলা বিক্রিয়ার সাথে পরে আবার কি অনেকগুলো বিক্রিয়াকে আমরা একসাথে লিঙ্কেজ করব। তাহলে আমাদের প্রথমে একটা একটা করে বিক্রিয়াই মনে রাখতে হবে, লিঙ্কেজ গুলো পরে। অনেক সময় যে এখানে দেয়া থাকতে পারে এরকম, যেটা ওজোনালাইসিস করছি, ওজোন প্লাস কি কার্বন টেট্রাক্লোরাইড, এখানে পানি তারপর কি জিঙ্ক। তার মানে প্রথমে ওজোনাইড গঠন করব, তারপর হাইড্রোলাইসিস করব, এইটা পাওয়া যাবে। এটা না লিখে দেয়া আছে এক্স যৌগ, আর এটা না লিখে দেয়া আছে ওয়াই যৌগ। এখন এক্স সম্পর্কে বলছে, এক্স সম্পর্কে অনেকগুলো তথ্য দেয়া থাকতে পারে। যে এক এক্স সম্পর্কে কি তথ্য দেয়া থাকতে পারে, যে এটা ফেলিং দ্রবণ বা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। কিটোন কি ফেলিং দ্রবণ বা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে? না। ফেলিং দ্রবণ অথবা টলেন বিকারকের সাথে, টলেন বিকারকের সাথে এক্স বিক্রিয়া করে না, কিন্তু কি ওয়াই করে না, জি স্যার। অ্যালডিহাইড করে। তাহলে 1 নম্বর তথ্য। আবার তথ্য হচ্ছে এক্স ওয়াই উভয়ে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। 2 নম্বর তথ্য, এক্স ও ওয়াই উভয়েই কি করে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এর সাথে কি বিক্রিয়া করে না? তাহলে যেহেতু 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, কাজেই এক্স এবং ওয়াই দুটাই কার্বনিল যৌগ না? জি স্যার। কার্বনিল যৌগ। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে এক্স ওয়াই উভয় কার্বনিল যৌগ। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে এক্সটা কিটোন আর ওয়াইটা হচ্ছে কি অ্যালডিহাইড। আরো কিছু তথ্য দেয়া থাকতে পারে। 3 নম্বর তথ্য, মনে করো এরকম করে বিভিন্ন তত্ত্বের আঙ্গিকে আমরা কি বের করব, এক্স কোন যৌগ ওয়াই কোন যৌগ, এটা পরবর্তীতে এভাবে বের করা শিখতে হবে আমাদের যুক্তির আকারে। যে এক্স হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, তোমার যদি হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় এই শর্ত জানা না থাকে, হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, এই তথ্যগুলোকে একত্রিত করে কোন একটা সিদ্ধান্তে আসতে পারবে না। তো এক্স হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কিন্তু কি ওয়াই দেয় না, এটা একটা তথ্য দিতে পারে। অথবা 4 নম্বর তথ্য দেওয়া থাকতে পারে কি, এক্স কেন হ্যালোফর্ম বিক্রিয়া দেয় বলো? কারণ এখানে CH3CO মূলক আছে। CH3CO মূলক আছে, এরকম কার্বনিল যৌগগুলো হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আচ্ছা, আরেকটা বিষয়ে বলা হচ্ছে ওয়াই কেনিজারও বিক্রিয়া দেয়, কেনিজারও বিক্রিয়া দেয়, কিন্তু এক্স দেয় না। এরকম প্রশ্ন তথ্য একটা হতে পারে না? জি স্যার। হতে পারে। তাহলে এই তথ্যগুলো আরো এরকম বেশ কিছু তথ্য আমরা এসিটোন আর ফর্মালডিহাইড থেকে দিতে পারি। তো আরো কিছু বৈশিষ্ট্য দিয়ে আমরা বলতে পারি এক্স যৌগ সম্পর্কে ধারণা দিতে পারি, ওয়াই যৌগ সম্পর্কে ধারণা দিতে পারি। তো পরবর্তীতে সেখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হতে পারে এক্স যৌগটা কি আর ওয়াই যৌগটা কি। এটা কিন্তু উচ্চতর দক্ষতায় আসতে পারে।
এবং ওজনীকরণ রিলেটেড এই ধরনের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষায় এই উদ্দীপকে এই তথ্যগুলো দেয়া থাকে। আচ্ছা, নেক্সট, ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হয় বলতো? কি উৎপন্ন হবে? ইথানল। আচ্ছা, প্রথমে ইথানল। হবে আচ্ছা, ইথিন প্লাস সালফিউরিক অ্যাসিড, এদের সংযোজন বিক্রিয়া কি উৎপন্ন হয়? এদের সংযোজন হবে CH3 CHO SO3H। CH2 SO4H। সালফিউরিক অ্যাসিড এখানে সংযোজন বিক্রিয়া, এখানে তো প্রভাবক নাই, ভেঙে কি হবে H আর SO4H। তাহলে আলফা কার্বনে গিয়ে সংযুক্ত হবে কি হাইড্রোজেন, বিটা কার্বনে গিয়ে সংযুক্ত হবে হাইড্রোজেন সালফেট, এটার নাম হবে ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেট ভাষায় লিখবা। আর পরবর্তীতে এটাকে যদি আদ্র বিশ্লেষণ করা যায় তখন হবে ইথানল। পানির হাইড্রোজেন কি ওএইচ গিয়ে কি এন কার্বনের সাথে যুক্ত হবে, আর এটা মাইনাস, তাহলে CH3 CH2 OH প্লাস কি সালফিউরিক অ্যাসিড আবার তৈরি হবে। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরির এটা একটা উপায়। অ্যালকিনের সাথে এটা মনে করো অ্যালকোহল প্রস্তুতি হয়ে গেল, তোমরা আলাদা আলাদা ভাবে যে যৌগগুলোর প্রস্তুতি করবা সেই প্রস্তুতিগুলো বিক্রিয়া থেকেই পেয়ে যাবা। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করতে গেলে কি অ্যালকিনের সাথে প্রথমে সালফিউরিক অ্যাসিড সংযোজন করে ইথাইল হাইড্রোজেন অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে, তারপর সেটার আদ্র বিশ্লেষণে অ্যালকোহল তৈরি হবে। ওকে, আচ্ছা, পরের বিক্রিয়াটা কি বলতো? ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড কি হবে? ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা নির্ভর করবে এদের পরিমাণ, শোনো, পরিমাণ এবং তাপমাত্রার উপর। তাহলে এদের পরিমাণ আর তাপমাত্রার উপর উৎপাদ নির্ভর করে, প্লাস তাপমাত্রার উপর উৎপাদ নির্ভর করে। ওকে, যে ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড, শোনো এখন বলে দেই, মনে করো সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, এটা বেশি পরিমাণে যোগ করা আছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক কে বলতো? কম পরিমাণে কে থাকবে? বিক্রিয়া পাত্রে কম পরিমাণে আছে কে? ইথানল, এটাই হবে লিমিটিং বিক্রিয়ক। আর সালফিউরিক অ্যাসিড বেশি করে যোগ করলে এটা হবে এক্সেস, এটা বেশি যোগ করা আছে। বিক্রিয়া কি উৎপন্ন হবে? ওই ইথাইল হাইড্রোজেন সালফেট, এখানকার এইচ আর ওএইচ মিলে পানি হিসেবে বের হয়ে যাবে। অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখলাম ইথাইল হাইড্রোজেন সালফেট আদ্র বিশ্লেষণে ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড হচ্ছে, এটা উপমুখী বিক্রিয়া। ইথানল আবার সালফিউরিক অ্যাসিডের সাথে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করে কিসে পরিণত হয়? ইথাইল, এটাকে বলবো হাইড্রোজেন সালফেট প্লাস পানি। এটা ভাঙবে কিভাবে? এইচ আর কি এইচ
SO4, এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে এখানকার OH আর H প্লাস মিলে কি পানি হচ্ছে, আর ইথাইলিয়ামের সাথে হাইড্রোজেন সালফেট যুক্ত হয়ে কি ইথাইল হাইড্রোজেন সালফেট। এটা কি বুঝছো তোমরা? এই বিক্রিয়াটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখন শোনো, এই বিক্রিয়া কি ইথানল আরো পাত্রে অবশিষ্ট আছে কি? পাত্রে অবশিষ্ট থাকলো কে? সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে, বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়েছে, আর ইথাইল হাইড্রোজেন সালফেট আছে। এটাকে আমরা লিখতেছি EtSO4H। তাহলে এখন বিক্রিয়া পাত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর পাত্রে আছে কে? সালফিউরিক অ্যাসিড, পানি আর ইথাইল হাইড্রোজেন সালফেট। আমরা যদি এই তাপমাত্রা আরো বাড়াতে থাকি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর এই পানি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে না? জি স্যার। তাহলে মনে করো পানি বাষ্পীভূত হয়ে উড়ে গেল, থাকলো কে? সালফিউরিক অ্যাসিড আর ইথাইল হাইড্রোজেন সালফেট। তাপমাত্রা বাড়াতে থাকলে সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 338 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, অনেক বেশি। তাহলে সালফিউরিক অ্যাসিড পাত্রে ওরকমই থাকবে, বাট ইথাইল হাইড্রোজেন সালফেট যেটা আছে এটা বিযোজিত হয়ে এটা ভেঙে যাবে 65 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ধরো গ্রেটার দ্যান 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মতো এটা কি হয়ে যাবে? বিযোজিত হয়ে যাবে, ডিকম্পোজড হবে। ডিকম্পোজড হয়ে কি হবে? মানে অপসারণ হবে। এখানকার হাইড্রোজেন সালফেট আলফা কার্বনের আর বিটা কার্বনের হাইড্রোজেন মিলে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। এখানে তৈরি হবে ইথিন প্লাস কি সালফিউরিক অ্যাসিড। এটা কি বোঝা গেছে তোমাদের? জি। ওকে, তাহলে এখন ইথিনটা কি গ্যাস না ওই তাপমাত্রায়? গ্যাস। এটা পাতন ফ্লাক্সে নিয়ে যদি বিক্রিয়া ঘটাই, ওই যে নির্গম নল দিয়ে ইথিন গ্যাস যাওয়ার সময় এটাকে কি করব আমরা? আরেকটা পাত্রে সংগ্রহ করে নেব, আরেকটা গ্যাস জারে সংগ্রহ করে নেব। তাহলে এভাবে আমরা ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া থেকে ইথিন গ্যাস পেতে পারি। যদি সালফিউরিক অ্যাসিড বেশি পরিমাণে সালফিউরিক অ্যাসিড নেই, আর তাপমাত্রা যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত যদি বিক্রিয়াটাকে উত্তপ্ত করি, মিশ্রণটাকে, তাহলে ইথিন গ্যাস পাওয়া যাবে। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, যদি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি না হয়ে কি হয়? এটার পরিমাণটা বেশি না হয়ে যদি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি না হয়ে তার পরিমাণ বেশি হয় ইথানল। ইথানলের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কি হতে পারে? তাহলে কি হবে বলতে পারবা কেউ? সালফিউরিক আবার ঘুরে ফিরে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে। হ্যাঁ, এটা তো কম আর এটা বেশি। সালফিউরিক অ্যাসিড থাকবে না। এখন ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে, আর পাত্রে কি কি থাকবে? ইথাইল হাইড্রোজেন সালফেট থাকবে, পানি থাকবে, বাট সালফিউরিক অ্যাসিড এবার নাই। আর কি থাকবে? ইথানল থাকবে না এখানে। জি স্যার। ইথানল তো বেশি আছে, এটা শেষ হবে না, এটা লিমিটিং বিক্রিয়ক বলে এটা শেষ হবে। এবার যদি তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়াতে থাকি, তাহলে বাড়াতে বাড়াতে একসময় পানিটা কি বাষ্পীভূত হয়ে চলে যাবে না? পানি চলে গেল, থাকলো কে? থাকলো কে? শুধু হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেট আর ইথানল আছে। কে আছে? ইথানল আর ইথাইল হাইড্রোজেন সালফেট। এখন দেখো তাপমাত্রা বাড়াতে থাকলে এক সময়
ইথাইল, ইথানল আর ইথাইল হাইড্রোজেন সালফেট, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে এবার তাপমাত্রা 140 হলেই বিক্রিয়া হবে। 140 কি হবে? এখানকার H আর এখানকার HSO4 সালফুরিক অ্যাসিড অপসারিত হবে, থাকবে কি C2H। 40 হলেই কেন হবে? ও হ্যাঁ বলো। 140 ডিগ্রি হলেই কেন হবে যদি আমি 100 ডিগ্রিতেই রেখে দেই? হ্যাঁ 100 ডিগ্রিতে যদি রেখে দাও তাহলে ইথাইল হাইড্রোজেন সালফেট পর্যন্ত বিক্রিয়া হওয়ার পর আর থেমে যাবে। কিন্তু তাপমাত্রা যদি বাড়াতে থাকি 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানকার এই যে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আর এখানকার কার্বন আর সালফারের বন্ধন এগুলো ভেঙে যাবে। ভেঙে কি হবে? এই ইথাইল অক্সাইড আর এখানকার ইথাইল মূলক যুক্ত হয়ে ডাই ইথাইল ইথার তৈরি হবে। ডাই ইথাইল ইথার প্লাস কি সালফুরিক অ্যাসিড আলাদা হয়ে যাবে। তার মানে এদের বিক্রিয়াটা 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বোঝা গেছে? তাহলে যদি ইথানল এক্সেস হয়, তাপমাত্রা 140 হয়, তখন বিক্রিয়ায় ইথার উৎপন্ন হয়। আর যদি সালফুরিক অ্যাসিড বেশি হয় আর তাপমাত্রা যদি 165 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে তাহলে ইথিন গ্যাস উৎপন্ন হবে। এটা কি বুঝছো? বই থেকে আরেকবার ভালো করে দেখে নিবা। অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতিতে এই বিক্রিয়াটা দেয়া আছে, নিরুদন বিক্রিয়ার উদাহরণে এটা দেয়া থাকতে পারে, আবার ইথার প্রস্তুতিতেও এই বিক্রিয়াটা লাগতে পারে। তাহলে একটা নিরুদন বিক্রিয়ার উদাহরণ হিসাবে এটা ব্যবহার হবে, ইথার প্রস্তুতিতে এই বিক্রিয়াটা ব্যবহার হবে, আবার কি অ্যালকিন প্রস্তুতিতেও এই বিক্রিয়াটাই ব্যবহার হবে। হবে না? বোঝা গেছে? ইথার কখন হবে, অ্যালকিন কখন হবে, এটা জাস্ট মাথায় রাখবে। বিউটিন প্লাস হাইড্রোজেন হ্যালাইড কি ধরনের বিক্রিয়া? কি ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার নাম কি? প্রতিস্থাপন হবে না? অ্যালকিন হ্যালোজিনেশন। প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? না, sorry। হাইড্রোহ্যালোজেনেশন। হাইড্রোহ্যালোজিনেশন সবসময় সংযোজন, অ্যালকিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, মাথায় রাখবা। অ্যালকাইন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে ওই যে কি অ্যালকাইন 1 এর হাইড্রোজেন সিলভার বা কপার ধাতু দ্বারা প্রতিস্থাপন হয় মৃদু অম্লধর্মী হওয়ার কারণে। তাহলে এখানে বিউটিন, এটা বিক্রিয়া সহজ। ধরো হাইড্রোজেন হ্যালাইড, বিক্রিয়া কি উৎপন্ন হতে পারে? CH3CH2 CH2X, আবার হতে পারে CH3 CHX CH3। কিন্তু E1 আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি, 2 নম্বরটা বেশি একটু হবে। জিজ্ঞেস করি, বলো দেখি। আচ্ছা সানিয়া এবার একটু বলো, সানিয়া আসো? সানিয়া নাই কেন? আচ্ছা আনিশা বলো বা রাফিয়া বলো, জি স্যার। এই বিক্রিয়ার প্রধান উৎপাদ কোনটা? প্রথমটা না পরেরটা। পরেরটা? কোন নিয়ম দ্বারা এটা পেয়েছো? নিয়মটার নাম বলো। মার্কনি কমিউনিটি। গুড, মনে আছে। তাহলে অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ সেই অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত হবে যেটাতে কি থাকে, হাইড্রোজেন সংখ্যা কম থাকে। ওকে, মার্কোনিকভ নীতির প্রয়োগ। নিচেরটা কোন নীতির প্রয়োগ? ক্ষাররাসের পারক্সাইড ফলাফল। উইথ মার্কনিকভ নীতি। ক্ষাররাসের পারক্সাইড। পারক্সাইড ফলাফল। ক্ষাররাসের পারক্সাইড ফলাফলের তাহলে কি হবে? উপরেরটা অর্থাৎ 1 হ্যালো বিউটেন যেটা, সেটা বেশি পাওয়া যাবে। তাহলে এটা তোমরা জানো
নিচের বিক্রিয়া 9 নম্বর বিক্রিয়ার নাম কি বলো? একটু অন্যরা বলো, দাঁড়াও। ইরা অথবা ইতু বলো, 9 নম্বর বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়ার নামটা আগে ধরো, দ্রুত, সময় কম, 1 মিনিটের মতো সময় আছে। একটা কার্বনিল যৌগ মনে করো, আর এর সাথে যোগ করা হচ্ছে কি? কে বলতে পারবে বলো? সেটা ক্লিমেনশন। রাইট, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। এই জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যখনই দেখবা মনে রাখবা এটা কি বিক্রিয়া? ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। তাহলে এটা মুখস্থ করতে হবে। তোমার যদি এটা মনে রাখতে না পারো তাহলে জীবনে বিক্রিয়া ওই মনে থাকবে না, এটা আর কোনো কৌশল নাই। জিঙ্ক অ্যামালগাম আর HCl মানে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে এদের বিক্রিয়া জাইমান হাইড্রোজেন তৈরি হয়, জাইমান হাইড্রোজেন দ্বারা এই যে কি হয়, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার সাথে কি করা হয়? সিওটা CH2 তে পরিণত হয়। সিও মূলক CH2 তে পরিণত হয়। অর্থাৎ অ্যালডিহাইড কিটোন থেকে সবসময় অ্যালকেন পাওয়া যাবে আর পানি পাওয়া যাবে। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? না, আচ্ছা, যদি এটা